ভালোবাসা পেয়ে ধন্য হতে এবং ভালোবাসতে বয়স কোনো বাধা হয়ে দাঁড়ায় না, এটা আমি এখন মনে প্রাণে বিশ্বাস করি। কমলাকে হয়তো ওর বয়সে চাহিদা মতো সুখ দিতে পারছি না, তবে সে খেয়ে পড়ে সম্মানজনকভাবে নিরাপত্তার মধ্যে বেঁচে পড়তে তো আছে। এই 1 বছরের মধ্যে ওর মাঝে অসুখী হওয়ার কোনো চিহ্ন দেখতে পাইনি। বুঝলেন মশাই, গরিব ঘরের মেয়ে তো, তাই খুব অল্পে তুষ্ট হতে শিখেছে। সব পরিস্থিতিতে মানিয়ে নেওয়ার গুণটাও পেয়েছে ওই দারিদ্র্যের ভেতর থেকে। পড়াশুনো তো তেমন নেই, কিন্তু স্বামীকে কি করে সুখী রাখতে হয় তা বেশ জানে। আমাদের জীবন কথা। গল্পের নাম কমলা। ভারতের উত্তরাঞ্চল প্রদেশের গঙ্গা তীরের শহর হরিদ্বার। সারা হিন্দুস্থান থেকে আসা অসংখ্য তীর্থযাত্রীর আনাগোনায় সরগরম। শীতের সকালের মোলায়েম রোদে হাঁটতে হাঁটতে গঙ্গার তীরের হরকি পৌড়ি ঘাটে এসে উপস্থিত হলাম। পুণ্যপ্রার্থীরা এই শীতের সকালেও মন্দির গমনের আগে স্নান সেরে নিচ্ছে। গঙ্গার এপারে মনসা পাহাড়, ওপারে চণ্ডী পাহাড়। 2 পাহাড়ের চূড়ায় 2 মন্দির। রোপওয়েতে চড়ে মনসা পাহাড়ে উঠে গেলাম। অনেক পুরনো মন্দির, তবে সর্বদা যত্নের ফলে ঝকঝকে তকতকে। কাল এখনো মন্দিরের গায়ে তেমন কোনো ছাপ রাখতে পারেনি। কিছুক্ষণ ঘুরে ফিরে মন্দিরের দেয়াল আর পিলারগুলোতে খোদিত দেবী দেবীর মূর্তি দেখে ফিরতি রূপোরেতে চড়ে এপারে এলাম। আমার সামনের রূপোরে বাস্কেট থেকে এক বৃদ্ধ একটি তরুণীকে হাত ধরে নামালেন। তরুণীটি নেমেই কেমন যেন টলতে লাগলো। বৃদ্ধ তাকে বললেন, চলো ওই বেঞ্চিটাতে বসে বিশ্রাম নেবে। শাড়ি পরা মেয়েটিকে ধরে সিমেন্টে বাঁধানো বেঞ্চিটিতে বসিয়ে দিলেন। তারপর টিস্যু পেপার দিয়ে অত্যন্ত যত্নের সঙ্গে তার মুখ মুছিয়ে দিতে লাগলেন। বৃদ্ধের মুখে রংপুরের আঞ্চলিক টানের বাংলা শুনে এগিয়ে গেলাম। বললাম, রোপওয়ে থেকে নিচের দিকে তাকিয়ে দেখার ফলে বোধহয় বমির ভাব এসে গেছে। আমার কাছে পানি আছে, চোখে মুখে ছিটিয়ে দিলে তিনি ভালো বোধ করবেন। ভদ্রলোক তাই করলেন। মেয়েটি একটু ধাতস্থ হয়ে মাথার ঘোমটা খানা ঠিক করে নিয়ে বলল, মনে হয় তিনি তোমার দেশের লোক। ভদ্রলোক ঠিক তোমার মতো করেই কথা বলছেন। বললাম, আমি তো পশ্চিমবঙ্গের লোক নই, আসলে বাংলাদেশের লোক। বৃদ্ধ বললেন, আরে আমিও তো তাই। কমলাকে নিয়ে ব্যস্ত হয়ে পড়াতে আপনার মুখে বাংলা শুনে বিষয়টা খেয়াল করতে পারিনি। আমাকে তিনি তার পাশে বসার ইঙ্গিত করলেন। আমি বসতেই বললেন, প্রায় 1 বছর দেশের সঙ্গে যোগাযোগ নেই। এখানে বাংলাদেশের কোনো পত্রপত্রিকাও মেলে না। পশ্চিমবঙ্গের অল্প কিছু বাঙালি পরিবার আছে বটে, কিন্তু তারা পাশের দেশের তো পরের কথা, পশ্চিমবঙ্গেরও খবর রাখে না। হরিদ্বারে আছি 1 বছর হলো, এই প্রথম দেশি লোকের সঙ্গে সাক্ষাৎ হলো। একটু কেশে নিয়ে বললেন, এই হলো কমলা, আমার স্ত্রী। আমরা এখন বাসায় ফিরব, আপনিও আমাদের বাসায় চলুন না। কমলা মুখ খুলে বললেন, শ্বশুর দেশের কাউকে কখনো দেখিনি, আমাদের সঙ্গে আপনি গেলে খুব খুশি হব। স্বামীর দিকে চেয়ে আরও বললেন, তাছাড়া আপনার সঙ্গে ও গল্প করতে পারলে আনন্দিত হবে, দেশের কথা প্রায়ই বলে। দুজনের স্বনির্বন্ধ অনুরোধে তাদের সঙ্গে যাত্রা করলাম। হরিদ্বার শহরের পুরনো অংশের এক গলিতে তাদের ছোট বাসা, 3 রুমের বাসা। বাসার সামনের এক চিলটে জায়গাতে বোগেনভেলিয়ার ঝাড়। দরজা খুলে সবাই ঘরে প্রবেশ করলাম। ড্রয়িং রুমে আমাকে বসতে বলে কমলাকে নিয়ে বৃদ্ধ ভেতরে গেলেন। কিছুক্ষণ বাদে তিনি ফিরে এসে আমার পাশে বসলেন। বললেন, কমলা মেয়েটি বড্ড ভালো, আমাকে খুব যত্নে রেখেছে। বুড়ো বয়সে এত যত্ন পাবো তা কখনো ভাবিনি। আমার বাড়ি রংপুর জেলায়। ইঞ্জিনিয়ারিং পাশ করে পিডব্লিউডিতে চাকরি নিয়েছিলাম। গৃহায়ণ পরিদপ্তরের ডিজি হিসেবে রিটায়ার করি। চাকরিতে বেশ আর্থিক উন্নতি হয়েছিল। ঢাকার গুলশানে একটা আর উত্তরায় 2টো প্লট করেছিলাম। সবগুলোতে বাড়ি করে ভাড়া দিয়ে মাসে বেশ বড় অঙ্কের টাকা পাচ্ছিলাম। এলপিআরে যাবার 6 মাস পরে স্ত্রী গত হলেন। ভীষণ একা হয়ে গেলাম। কাজকর্ম নেই, নিঃসঙ্গতার ফলে বড় হাঁপিয়ে উঠছিলাম। 2 ছেলে 1 মেয়ে পালা করে ওদের বাসায় রাখত, কিন্তু ঢাকা শহরের ব্যস্ত জীবনে
একজন অবসরপ্রাপ্ত বৃদ্ধকে দেখার সময় কোথায়। কিছুদিন রংপুরে গ্রামের বাড়ি গিয়ে রইলাম। আমাদের ছোটবেলার দেখা গ্রামের সেই সহজ সরল জীবন আর নেই, ভালো লাগলো না। ঢাকায় ফিরে হজ পালনের প্রস্তুতি নিলাম। হজে যাওয়ার আগে শরীয়ত মোতাবেক যাবতীয় স্থাবর অস্থাবর সম্পত্তি বিলি বন্টন করে দিলাম। হজ পালন শেষে দেশে ফিরে বড় ছেলের বাসায় উঠলাম। কিছুদিন যেতেই বুঝতে পারলাম সহায় সম্পদহীন বৃদ্ধের আত্মীয়তার দাবি বড় ঠুনকো। আমি ওদের পরিবারে যেন একটা উটকো ঝামেলা। মানসিক তৃপ্তি পেতে সঙ্গে সঙ্গে ছেলেমেয়েদের জমিয়ে বসা সংসারে আত্মমগ্ন হওয়ার সুযোগ দিতে বছর 2 আগে লম্বা সময়ের জন্য ভারতে বেড়াতে এলাম। পশ্চিমবঙ্গ, দিল্লি, আজমির, আগ্রা, জয়পুর, অন্ধ্রপ্রদেশ, মহারাষ্ট্র ঘুরে বড় ভালো লাগলো। চাকরি জীবন ব্যস্ততায় কাটিয়েছি, মানুষ আর প্রকৃতির দিকে নজর দেওয়ার সময় হয়নি। পর্বতমালা, মরু প্রান্তর, শৈল শহর এবং নানান সংস্কৃতির মানুষ দেখে জীবনবোধ পাল্টে গেল। দেশে ফিরে এলাম, কিন্তু ঘোড়ার নেশা আমাকে পেয়ে বসেছে। কিছুদিন দেশে থেকে আবার নতুন নতুন জায়গা দেখার জন্য চলে এলাম। বছর 1 আগে বিহার রাজ্য ঘুরে দেখার জন্য এলাম। বিহার দরিদ্র রাজ্য, বেশিরভাগ মানুষ নিরামিষ ভোজী, জীবনযাত্রা সরল আর মন্থর। কিছুদিন পাটনায় থেকে বুদ্ধদেবের স্মৃতি বিজড়িত গয়া, বুদ্ধ গয়া, নালন্দা, বৈশালী ইত্যাদি স্থান পরিদর্শন করলাম। গয়া থেকে দক্ষিণে পাদ্দা পাহাড়ি এলাকা। গয়াতে হোটেলে থাকার সময় শুনলাম প্রায় 80 কিলোমিটার দূরে ঝাড়খণ্ডের বিহার রাজ্যের সীমানায় অবস্থিত পাদ্দায় মানুষ বেচা কেনার হাট বসে। খুব কৌতূহল হলো। খানিক পথ বাসে, খানিক পথ হেঁটে হাজারিবাগ জেলার প্রত্যন্ত অঞ্চলের পাহাড় ঘেরা গ্রামে এসে উপস্থিত হলাম। কতকগুলো পাহাড়ের মাঝের সমতল জায়গায় ঝর্ণার ধারে মানুষ বেচা কেনার হাট বসেছে। নানান বয়সের মানুষ বিক্রি কিনি হচ্ছে। মেয়ের সংখ্যাও কম নয়। পুরুষদের স্বাস্থ্য আর কর্মক্ষমতা বুঝে আর মেয়ের বয়স, গায়ের রং আর চেহারার লাবণ্য বুঝে দাম নির্ধারণ হচ্ছে। হাটে খানিকক্ষণ ঘুরে ফিরে এক দোকান থেকে চা পান করে ফিরছিলাম, সেই সময় চোখ পড়ল একটা মেয়ের দিকে। বয়স 20-22 হবে, গায়ের রং কালোর দিকে, তবে চেহারা লাবণ্যময়। ভীত ডাগর ডাগর চোখ মেলে ঝর্ণার দিকে চেয়ে আছে। ওদিকে তাকে কেনার জন্য দরদাম হচ্ছে। সন্ডা মার্কা চেহারার এক লোক 16,000 রুপি দিতে চাইছে মেয়েটির জন্য, কিন্তু ওর কাকা 20,000-এর কমে ওকে বেচবে না। রীতিমতো বসাসা চলছে। আমি কাছে দাঁড়িয়ে শুনছি। শেষ দাম 18,000 রুপি বলে সন্ডা মার্কা লোকটা গঞ্জরাতে গঞ্জরাতে চলে গেল। স্তব্ধ হয়ে দাঁড়িয়ে আছি। সংবিদ ফিরল মেয়েটির কাকার ডাকে। তিনি বললেন, ওই মশাই, আপনি নিকুন্তিলাকে কিনবেন নাকি? আমি থতমত খেয়ে গেলাম। এই 20 শতাব্দীতে গোটা একটা মানুষ বেচা কেনা হয়, তাও আমি কিনা তার ক্রেতা। এরকম অবস্থা কল্পনাতেও কখনো ভাবিনি। নিকুন্তিলার কাকা বলতে লাগলেন, বাপ মা মোরা মেয়েটাকে বেচতে চাইনি, কিন্তু 3 বছরের খরায় কৃষিকর্ম বন্ধ। গরু ছাগল তো বটেই, ঘরের পেতলের থালা বাটি পর্যন্ত বেচে দিতে হলো। নিজের ছেলে 3টেকে খাবার দিতে পারছি না। শেষে ওর দাদি বললে, নিকুন্তিলাকে বেচে দিয়ে তোর বংশের বাতিগুলোকে বাঁচা, ও যেখানে যাবে দুমুঠো। আপনারা শুনছেন আমাদের জীবন কথা চ্যানেলে বাস্তব ঘটনাভিত্তিক অনুষ্ঠান জীবন গল্প। খেয়ে বাঁচতে পারবে, আর আমরাও এই দুর্ভিক্ষের সময়টা কোনো ক্রমে পার করতে পারবো। তা মশাই, আপনি বৃদ্ধ মানুষ, দয়া মায়া আছে বলে মনে হচ্ছে। যদি নেন তবে ওই 18,000-এই দেব। ওই বদমাসটার কাছে বেচতে চাই না। এরা মেয়েদের নিয়ে খারাপ কাজে লাগিয়ে দেয় এবং নানা অত্যাচার করে। ওদিকে নিকুন্তিলা আমার দিকে বারবার চাইতে লাগলো। তার দৃষ্টিতে করুণার প্রত্যাশা। হঠাৎ কি যে হয়ে গেল, 7-5 না ভেবেই নিকুন্তিলাকে কিনতে রাজি হয়ে গেলাম। সঙ্গে এত টাকা ছিল না। নিকুন্তিলার কাকার সঙ্গে হোটেল পর্যন্ত এলো। তাকে টাকা দিয়ে বিদায় করলাম। নিকুন্তিলার কাকা চলে যেতে বাস্তবে ফিরে এলাম। আমার মাথায় সহসা যেন বাজ পড়ল। এখন এই যুবতী মেয়েটিকে নিয়ে কি করি? একে নিয়ে তো দেশে ফেরার উপায় নেই। ও কেমন নিশ্চিন্ত মনে খাটের পাশে বসে আছে।
ওকে নিরাশ্রয় বা করে কি করে? সারাটা সন্ধ্যা হোটেল রুমে ঝিম মেরে বসে রইলাম আর থেকে থেকে দীর্ঘশ্বাস ফেলতে লাগলাম। এতেও কি বুঝলো কে জানে। সন্ধ্যের খানিকক্ষণ বাদে সে কাঁদতে কাঁদতে বলল, আমি মনে করেছিলাম আপনার সেবা করে জীবন কাটিয়ে দেব, কিন্তু তাতে যখন অসুবিধা, তবে আমাকে অন্য জায়গায় বিক্রি করে দিয়ে আপনার টাকা উঠিয়ে নিন। এই কথায় আমার মনে বড় আঘাত লাগলো। নিকুন্তিলাকে খাইয়ে হোটেলে তার জন্য অন্য একখানা রুম ঠিক করে দিয়ে নিজের রুমে ঘুমাতে গেলাম। তবে সারা রাত নানান চিন্তায় চোখের পাতা এক করতে পারলাম না। শেষে ভোর রাতের দিকে মনস্থির হলো, ওকে শরীয়ত মতো বিয়ে করলাম। নিকুন্তিলার নতুন নাম দিলাম কমলা। এই বৃদ্ধ বয়সে তরুণী স্ত্রী নিয়ে তো দেশে ফেরা চলে না। শেষে ভারতেই বাকি জীবন কাটিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়ে চলে এলাম উত্তরাঞ্চল প্রদেশে। ঢাকায় পোস্ট অফিসে বেশ কিছু টাকা রেখেছিলাম বিপদ আপদের সময়ের জন্য। কমলাকে এখানে রেখে দেশে গিয়ে সেই টাকাটাই নিয়ে এসেছি। ওই টাকা এখানে নানান রকমের গভর্নমেন্ট বন্ড কিনে রেখেছি কমলার নামে। তা থেকে মাসে মাসে যা পাওয়া যায় তাতে আমাদের দুজনের বেশ ভালোভাবেই চলে যায়। বুঝলেন মশাই, বিয়ের সময় কমলাকে বলেছিলাম, তুমি ইচ্ছে করলে তোমার নিজের ধর্মেই থাকতে পারো, কিন্তু ও বলল, আপনি আমাকে চূড়ান্ত অসম্মানজনক জীবনের হাত থেকে বাঁচিয়েছেন। তা ও মুসলিম হয়ে গেল, ওকে নিয়ে বেশ আছি, ছেলে মেয়েদের বিরক্ত করতে হচ্ছে না। আমারও একজন সঙ্গী বড় দরকার ছিল, কমলা সে অভাব মিটিয়েছে। আপনি হয়তো মনে মনে পুরো বিষয় নিয়ে নানান অসঙ্গত কথা ভাবছেন, কিন্তু আপনি যখন বৃদ্ধ হবেন, স্ত্রী হারা হয়ে ছেলে মেয়ে থেকে বিচ্ছিন্ন হয়ে একা হয়ে যাবেন, তখন আমার এই অবস্থাকে মোটেও অসঙ্গত ও অসমীচীন মনে হবে না। জানেন কি, ভালোবাসা পেয়ে ধন্য হতে এবং ভালোবাসতে বয়স কোনো বাধা হয়ে দাঁড়ায় না। এটা আমি এখন মনে প্রাণে বিশ্বাস করি। কমলাকে হয়তো ওর বয়সে চাহিদা মতো সুখ দিতে পারছি না, তবে সে খেয়ে পড়ে সম্মানজনকভাবে নিরাপত্তার মধ্যে বেঁচে পড়তে তো আছে। এই 1 বছরের মধ্যে ওর মাঝে অসুখী হওয়ার কোনো চিহ্ন দেখতে পাইনি। বুঝলেন মশাই, গরিব ঘরের মেয়ে তো, তাই খুব অল্পে তুষ্ট হতে শিখেছে। সব পরিস্থিতিতে মানিয়ে নেওয়ার গুণটাও পেয়েছে ওই দারিদ্র্যের ভেতর থেকে। পড়াশুনো তো তেমন নেই, কিন্তু স্বামীকে কি করে সুখী রাখতে হয় তা বেশ জানে। আমার মতো এরকম বুড়ো বয়সে চারদিকটা ফাঁকা হয়ে আসে। মৃত্যুর জন্য অপেক্ষা ছাড়া আর কী থাকে বলুন? কমলা আমাকে নতুন করে বাঁচতে শিখিয়েছে, জীবনকে সুখী করেছে। এই বেঁচে থাকাটা এখন বড় আনন্দের মনে হয়। পর্দা সরিয়ে কমলা ঘরে এলেন, বললেন, আপনাদের খাবার দিয়েছি, হাত মুখ ধুয়ে খাবেন, চলুন। খেতে বসলাম। ভাত, 2 পদের নিরামিষ, মটরের ডাল আর মুরগির মাংস। ভাত দেখে ভালো লাগলো। এই অঞ্চলে তো চাপাতি, নিরামিষ আর ডালই প্রধান খাদ্য। কমলা হেসে বললেন, আমি তো আমিষ খাই না, কিন্তু উনি তো সারা জীবন মাছ মাংস খেয়েছেন, শুধু নিরামিষ আর ডাল নিশ্চয়ই ভালো লাগে না, তাই মাছ মাংস রান্না করা শিখে নিয়েছি। নানান কথায় খাওয়া শেষ হয়। বিকেলেই আমার মুসৌরি যাত্রায় ট্রেনের টাইম, আর দেরি করা চলে না, ওদের কাছ থেকে বিদায় নিতে হয়। বিদায়কালে বৃদ্ধের সঙ্গে দেখা করে বললাম, আপনার এবং কমলা দিদির যৌথ জীবন সুখের হোক এই কামনাই করি। আমার এই কথায় তিনি আবেগ আপ্লুত হয়ে পড়লেন। বাষ্পরুদ্ধ কণ্ঠে বললেন, সুখেই আছি, তবে আমার বয়স হয়েছে, কদিন আর বাঁচব। আমি গত হলে কমলার কি হবে ভেবে খারাপ লাগে। কমলা পাশেই ছিলেন, বললেন, আমি বারণ করেছি আমার ভবিষ্যৎ নিয়ে এত না ভাবতে। আমার দিকে ফিরে বললেন, জানেন, এই লোকটি আমাকে পতিতালয়ে চালান হয়ে যাওয়ার হাত থেকে বাঁচিয়েছেন, বিয়ে করে স্ত্রীর মর্যাদা দিয়েছেন, পোস্ট অফিসে আমার নামে 7 লাখ রুপি রেখেছেন, যা দিয়ে গরিব দেশে আমি প্রায় রানীর হালে চলতে পারবো। তবু ওর উদ্বেগের শেষ নেই। বৃদ্ধের আবেগ কমলার মধ্যেও সঞ্চারিত হয়ে গেছে। কান্না লুকাতে তিনি আঁচলে মুখ ঢাকলেন। আমি আর তাদের বিব্রত না করে রাতে ট্রেনে খাবার জন্য কমলা দিদির দেওয়া টিফিন বক্সখানা তুলে নিয়ে রেল স্টেশনের দিকে চলা শুরু করলাম। আশফাকুল জলিল, বরিশাল থেকে। গল্পটি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে আপনাদের মতামত জানান। আমাদের জীবন কথা চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করুন।